শুভ সকাল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আমি সুব্রত, তোমাদের রসায়ন পড়াই। সবাই হয়তো আমাকে চেনো, কতগুলো ক্লাস আমি তোমাদের নিয়েছি। ম্যাথগুলো সহজভাবে করানোর চেষ্টা করেছি যাতে তোমাদের প্রবলেম না হয়। কিছু অংশ করিয়েছি, কিছু অংশ এখনও বাকি আছে পরিমাণগত রসায়নের। তোমাদের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের সম্পূর্ণ টপিক আমি টাচ করার চেষ্টা করেছি। স্যার অনেকখানি করিয়েছেন, তোমরা সিলেবাসটা মোটামুটি কমপ্লিট করেছো। আমি শেষের দিকে মানে তোমাদের পরীক্ষার আগের লাস্ট ক্লাসে একটু রিভিউ ক্লাস করাবো, বাট এখন আমি সামনে আগাবো, কারণ তোমাদের দ্বিতীয় আরেকটা পরীক্ষা হবে। দ্বিতীয় কুইজের সিলেবাসটাও আমাদের মোটামুটি অনেকখানি আছে, সেটা আমাদের শেষ করতে হবে। সো ওয়েট করার কোনো সময় নেই, আমরা সামনে আগাবো। তার আগে দুটো অঙ্ক নিয়ে একটু শুরু করি, যে অঙ্কগুলো তোমাদের পরীক্ষার জন্য এই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই দুটো অঙ্ক করিয়ে আমরা সামনে আগাবো। আমরা একটু দেখি একটা অঙ্ক। একটি বোতলের গায়ে আপেক্ষিক গুরুত্ব 25 এবং 26% W/W HCl লেখা আছে। এর মোলার ঘনমাত্রা 2, শতকরা W/V 3, ppm ঘনমাত্রা নির্ণয় করো। সবাই একটু দেখো কোশ্চেনটা বলছে একটি বোতলের গায়ে আপেক্ষিক গুরুত্ব 1.25 এবং 26% W/W HCl লেখা আছে। এটা বলতে কি বোঝায়? আচ্ছা, তোমাদের একটু কথা আমি বলি। আপেক্ষিক গুরুত্ব এটা মানে কি? মানে হলো সিজিএস এককে আপেক্ষিক গুরুত্বকে ঘনত্ব বলা হয়। তবে আপেক্ষিক গুরুত্বের সহজে বোঝার জন্য একটা কথা আমি বলি। আপেক্ষিক গুরুত্ব মানে হলো এই বস্তুটা পানির থেকে কত গুণ ভারী তা বোঝায়, কত গুণ ভারী বা কত গুণ হালকা। 1.25 এটা বলতে বোঝায় যে যদি আমরা জানি 1 ml পানির ভর হলো 1 গ্রাম, তাহলে এর 1 ml এর ভর হবে 1.25 গ্রাম। তার মানে পানির থেকে সে এত গুণ ভারী। ওকে, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে যে পানির থেকে HCl 1.25 গুণ ভারী। তার মানে পানির 1 ml এর ভর যদি 1 গ্রাম হয়, HCl এর 1 ml এর ভর হবে কত? 1.25 গ্রাম। এই কথাটা আমরা যাতে বুঝতে পারি। আর বলছে 26% W/W, তার মানে 100 গ্রাম ভরের আমি যদি দ্রবণ নিই, তার মধ্যে 26 গ্রাম HCl আছে। এটা তো বুঝতে পারি, তাই না? তার আমি যদি সমাধান দিয়ে শুরু করি, সমাধান 26% W/W বলতে বোঝায় 100 গ্রাম HCl দ্রবণে HCl দ্রব আছে 26 গ্রাম। ওকে, এটা তো বুঝতে পারছি। এখন আমাদের মোলার ঘনমাত্রা বের করার জন্য অবশ্যই আয়তনটা বের করতে হবে। এখন আমি তো আয়তন তো আমি জানি না, আমি দ্রবণের ভরটা জানি 100 গ্রাম। আমি এখন ভর থেকে আয়তনে যদি কনভার্ট করতে চাই, তাহলে আমার কি আপেক্ষিক গুরুত্ব, আমি বলেছি যে আপেক্ষিক গুরুত্ব বলতে সিজিএস এককে তার ঘনত্ব বোঝায়। তো আপেক্ষিক গুরুত্ব সেখান থেকে আমি যদি লিখি আপেক্ষিক গুরুত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। তাই সুতরাং আয়তন ইকুয়াল টু কত হবে? দ্রবণের আয়তন, যেহেতু বোতলের গায়ে লেখা আছে তার মানে এটা দ্রবণ নিয়ে কাজ করবে। তো আয়তন ইকুয়াল টু ভর হলো 26, আর আয়তনটা কত? আপেক্ষিক গুরুত্ব 1.25। আমি যদি ভাগ করি, সরি এখানে তো দ্রবণের ভর হলো 100, আমার তো দ্রব্য বলে নাই। ওকে, এটা যদি ভাগ করি আসবে 80 ml। এই কথাটা কিন্তু দেখো, এই কথাটা কিন্তু ক্লিয়ার হয়ে যাও। একটি বোতলের আপেক্ষিক গুরুত্ব বলছে, তাই বোতলের মধ্যে তো শুধু HCl নেই, বোতলের মধ্যে HCl দ্রবণ আছে। শুধু HCl মানে হলো 100% HCl, আর সেটার মধ্যে HCl এবং পানি আছে। তার মানে বোতলের বা HCl দ্রবণের আপেক্ষিক গুরুত্ব বলা আছে। তাই দ্রবণের আয়তন কত হবে? 80 ml। সো আমরা খুব সহজে এখন মোলারিটি কী হবে? মোলারিটি
এস ইকুয়াল টু আমরা জানি কি এন বাই ভি, আবার এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম ইন্টু ভি, এটা আমরা সবাই জানি। তাহলে ডাব্লিউ হলো 26, এম হলো 36.5 ইন্টু ভি হলো 80 ml। 80 ml, এমএলকে আমাকে অবশ্যই লিটারে কনভার্ট করতে হবে, তাহলে 1000 দিয়ে আমরা ভাগ করে দিই। আমি যদি ভ্যালুটা বের করি আমার কত আসতেছে, 8.90 মোলার। ক্লিয়ার? সো মোলারিটি বের হয়ে গেছে। এখন আমার শতকরা কতটুকু শতকরা মানে পার্সেন্টস অফ ডাব্লিউ বাই ভি বের করতে হবে। তাহলে আমরা জানি 80 ml এর মধ্যে আছে 26 গ্রাম, তো 100তে কত, তাই শতকরা ঘনমাত্রা আমরা যদি ঐকিক নিয়মে করি তাহলে 80তে 26, 100 কত, তাহলে কি 26/80 ইন্টু 100, যদি ভাগ করি আসবে 32.5 গ্রাম, এত পার্সেন্ট। তাহলে অ্যান্সারটা কত হবে? অ্যান্সার 32.5। সব কলমে কি সমস্যা নাকি? এত পার্সেন্ট ডাব্লিউ বাই ভি। সো আমাদের শতকরা ঘনমাত্রা বের হয়ে গেছে। এখন আমাকে বের করতে বলছে পিপিএম এককে ঘনমাত্রা কত। পিপিএম মানে কি? মিলিগ্রামে প্রকাশিত ভার বাই লিটারে প্রকাশিত আয়তন। আমি এটাও বের করতে পারি অথবা ঘনমাত্রা দিয়েও বের করতে পারি। 3 ppm ইকুয়াল টু মিলিগ্রামের প্রকাশিত ভর বাই লিটারে প্রকাশিত আয়তন। তাই মিলিগ্রামে আমার কত, 26 ইন্টু 10⁻1000 গ্রাম, গ্রামকে মিলিগ্রামে কনভার্ট করলাম। আর আয়তন 80কে 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসবে? 0.08। এটা যদি আমি কনভার্ট করি আসবে 3.25 10⁻3 ppm। আচ্ছা, ppm এর একক হলো মিলিগ্রাম পার লিটার, অথবা তুমি যদি বলতে চাও ppm, শুধুমাত্র ppm এটা বললেও হবে। ওকে, আমরা মনে হয় অঙ্কটা বুঝতে পারলাম। আমরা এখন একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো দ্রবণের প্রকৃতি নির্ণয়। দ্রবণের প্রকৃতি নির্ণয় বলতে কি বোঝায় সেটা একটু বোঝার চেষ্টা করি। মনে করো আমি একটা সহজ একটা অঙ্ক তোমাদের জন্য দিলাম। অঙ্ক আমি এখনো দিইনি, আগে একটু কথা বলবো তারপর অঙ্কটা দিব। দেখো, আমার কাছে দুইটা দ্রবণ আছে, একটা সালফিউরিক অ্যাসিডের দ্রবণ আর একটা সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ। এখন সালফিউরিক অ্যাসিডের 100 ml 0.5 মোলার একটি দ্রবণ, আর সোডিয়াম হাইড্রোক্সাইড 200 ml 0.2 মোলার একটি দ্রবণ আছে। এখন এই দুটো দ্রবণকে আমি যদি পরস্পর মিশ্রিত করি, একদম মিশাই ফেলি, তাহলে কোনটা বেশি থাকবে সেটা হবে দ্রবণের প্রকৃতি। আসলে এই অংশটা আর এই অংশটা একসাথে মিশে গেলে তাদের মধ্যে বিক্রিয়া হবে। বিক্রিয়া হওয়ার পর ওর যদি মনে করো একটা নির্দিষ্ট পরিমাণ থাকে, ওর সেই নির্দিষ্ট পরিমাণটা বিক্রিয়া করবে, করার পর যেটা অতিরিক্ত থাকবে সেটা হবে দ্রবণের প্রকৃতি। এখন এই অঙ্কগুলো করার জন্য আমি একটা পদ্ধতি তোমাদের শিখাবো, সেই পদ্ধতিটা একটু লিখে রাখছি, তোমরা একটু দেখো কি বলছি। অ্যাসিড বা ক্ষারীয় দ্রবণের মোল সংখ্যা বের করতে হবে। সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা কি, অ্যাসিড বা ক্ষারীয় দ্রবণের মোল সংখ্যা বের করতে হবে। মোল সংখ্যা বের করার সূত্রটা আমরা জানি, S = N/V। এই সূত্র থেকে N = S × V। সো একটা অ্যাসিড কত মোল আছে আর এইটা কত মোল আছে সেটা আমি বের করার পর আমি বাইরের থেকে দেখতে পাবো, বা বাইরের থেকে আমি আইডিয়া করব কোনটা অতিরিক্ত আছে। একটু দেখো, বিক্রিয়া সমতা থেকে বলতে আমি বলতেছি যে যদি সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হয় তাহলে কতটুকু অংশ বা কত মোলের সাথে আমরা বিক্রিয়া করবে সেই সমতাটা আমাকে করে নিতে হবে। সমতা থেকে লিমিটিং বিক্রিয়ক কোনটি তা জানতে হবে। এই দুটার মধ্যে কোনটা লিমিটিং বিক্রিয়ক, মানে কোনটা আগে শেষ হবে সেটা জানতে হবে। যেটা অতিরিক্ত থাকবে দ্রবণটা সেই প্রকৃতির হবে। লিমিটিং বিক্রিয়ক মানে যেটা শেষ হয়ে যাবে, সেটা বাদে যেটা থাকবে সেটা অতিরিক্ত থাকবে এবং সেটা দ্রবণের প্রকৃতি হবে সেরকম। যদি দ্রবণের পিএইচ বা পিওএইচ বের করতে বলে, তবে অতিরিক্ত যে মোল সংখ্যা থাকবে, অতিরিক্ত মোল সংখ্যা তো আমরা বুঝতেই পারতেছি কি, অতিরিক্ত যে মোল সংখ্যা থাকবে তার ঘনমাত্রা বের করে আয়তন দিয়ে ভাগ করতে হবে, বা ভাগ করবে। মানে কি, আমি মোল সংখ্যাকে যে অতিরিক্ত মোল সংখ্যা থাকবে সেটাকে আমি মোট আয়তন দিয়ে যদি ভাগ করি তাহলে তার ঘনমাত্রাটা বের হবে। তার ঘনমাত্রা বের করার পর আমরা জানি pH = -log H+, এর মাধ্যমে পিএইচটা আমরা বের করতে পারবো। ক্লিয়ার কথাটা? মনে হয় সমস্যা নাই কারো, বুঝতে কারো সমস্যা আছে এই টপিকটুকু?
আমাকে কমেন্ট বক্সে জানাবে যে এই টপিকে কোনো প্রবলেম আছে কিনা। এই টপিকটা নিয়ে আমরা এখন একটা অঙ্ক করি। আমরা এই অঙ্কটা একটু দেখি কি বলছে। সালফিউরিক অ্যাসিডের 100 ml 0.5 মোলার আর সোডিয়াম হাইড্রোক্সাইডের 200 ml 0.2 মোলার। এখন বলছে কি কোশ্চেনটা দেখি। কোশ্চেনটা বলছে A + B কে মিশ্রিত করলে মিশ্রিত দ্রবণের প্রকৃতি ও পিএইচ বের করো। এই দুটোর প্রকৃতি বের করতে বলছে এবং পিএইচ বের করতে বলছে। তাহলে আমরা যে নিয়মটা শিখেছি সেই নিয়মটা আগে একটু দেখি। আমরা কোশ্চেন নাম্বার 2 দেই। প্রথম কাজ, দ্রবণে প্রত্যেকটা অ্যাসিডের মোল সংখ্যা এবং প্রত্যেকটা ক্ষারের মোল সংখ্যা বের করা। আমি আগে বিক্রিয়াটা করি। সমাধান, সালফিউরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে সোডিয়াম সালফেট প্লাস পানি এটা উৎপন্ন হবে, তাই তো? যদি সমতা করি, এখানে দেখতে পাচ্ছি 2টা সোডিয়াম, তার মানে এখানে 2 অণু হবে, পানি 2 অণু হবে। তাহলে দ্রবণে অ্যাসিডের ঘনমাত্রা SA = 0.5 মোলার, দ্রবণে অ্যাসিডের আয়তন VA = 100 ml মানে 0.1 লিটার। ঠিক একইভাবে দ্রবণে ক্ষারের ঘনমাত্রা SB = 0.2। আচ্ছা, এটা গ্রামে আছে। এখন গ্রাম থেকে মোলের মানে ঘনমাত্রা যদি কনভার্ট করতে হয় তাহলে আমাকে কী করতে হয়, W = SMV, সেখান থেকে S = W/mV, ওই সূত্র দিয়ে আমরা বের করব mv। ভিটা দেওয়া আছে, এই ভি এর ভ্যালু হচ্ছে 0.2, এম হলো 40 আর ভি হলো 0.2। আয়তনটা VB = 200 ml মানে 0.2 লিটার। ওকে, তাহলে আমরা যদি এটা ভাগ করি, আমার ভাগ করলে অ্যান্সারটা চলে আসবে এত মোলার। ওকে, এখন আমি যদি দ্রবণে অ্যাসিডের মোল সংখ্যা বের করি, তো দ্রবণে অ্যাসিডের মোল সংখ্যা, আমার কিন্তু কাজ মোল সংখ্যাটা আগে বের করা। দ্রবণ অ্যাসিডের মোল সংখ্যা Na = কী হবে, SA × VA। তো SA কত, 0.5, VA কত, 0.1, তার মানে ভ্যালুটা 0.05 এত মোল, MOLE মোল। ওকে, তো দ্রবণে ক্ষারের মোল সংখ্যা NB = আমরা এই সূত্রটা ইউজ করতে পারি, 0.025 ইন্টু আয়তন 0.2, তাহলে গুণ করলে 0.025.2 5 × 10⁻³ মোল। তুমি দেখতেই পাচ্ছ যে এর মোল সংখ্যা এর থেকে অনেক কম। এটা 0.02 আর এটা 0.005, 0.05 এটা 0.005। সো আমি যদি তোমাকে বলি যে এখানে বড় কোনটা, তুমি দেখতেই পাচ্ছ এটা বড় আর এটা ছোট। তাহলে এতখানি যেটা বড় মানে অতিরিক্ত যেটা থাকবে সেটা তো এটা, আর এটা অতিরিক্ত থাকবে না, এটা শেষ হয়ে যাবে। যেহেতু এখানে বলছে মিশ্রণের প্রকৃতি কী আর পিএইচ কত, তাহলে আমাকে অবশ্যই প্রকৃতি বের করার জন্য অতিরিক্ত কতটুকু আছে সেটা বের করতে হবে। আমি তাহলে একটা লাইন লিখি, লাইনটা লিখবো কোনটা অতিরিক্ত আছে সেটা বের করার জন্য আগে আমাকে এইখান থেকে আইডিয়া করতে হবে কোনটা অতিরিক্ত থাকবে, যে এটা অতিরিক্ত থাকবে। আর এটা যেটা অতিরিক্ত থাকবে সেটা আমি ডান দিকে লিখবো। ডান দিকে মানে কি, আমি লিখবো যে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে। এই লাইনটা আমাকে লিখতে হবে। কী লিখবো, 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে। সুতরাং 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে, 1 মোল না বের করে আমরা সরাসরি এটা লিখি, 5 × 10⁻³ এত মোল বিক্রিয়া করবে কত, 5 × 10⁻³ 2 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে, যেহেতু এই পরিমাণটা দেওয়া আছে। ওকে, এতটুকুর সাথে বিক্রিয়া করতে অতিরিক্ত, তাই সুতরাং
অতিরিক্ত বা অবশিষ্ট সালফিউরিক অ্যাসিডের পরিমাণ কত হবে 0.05 মাইনাস 5 ইন্টু 10⁻³ মোল। এটা যদি বিয়োগ করি, বিয়োগ করলে আসবে হলো 0.0475 মোল। আমরা কি এই লাইনটা বুঝতে পেরেছি? একটু দেখো তো, দ্রবণ অ্যাসিডের মোল সংখ্যা এত, ক্ষারের মোল সংখ্যা এত। আমরা মোল সংখ্যা বের করে দেখতেই পাচ্ছি এটা কম এটার থেকে। সো যেটা কম থাকবে সেটা আমরা বাম দিকে লিখবো, আর যেটা বেশি থাকবে সেটা ডান দিকে। ডান দিকে এই ভ্যালুটা আসছে এই যে এই বিক্রিয়া থেকে আমরা দেখতে পাচ্ছি 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে। আমার এই পরিমাণটা কতটুকুর সাথে বিক্রিয়া করবে সেটা আমরা বের করব। তো এই পরিমাণটা করবে কতটুকুর সাথে? এতটুকুর সাথে। এটা ভাগ করলে 2.5 10⁻³ হবে। আমি সেই ভ্যালুটা লিখলাম এতটুকু। তাই এখন পরের লাইনে কি লিখব? যেহেতু সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকে, তাই দ্রবণটি কি হবে? অ্যাসিডীয় হবে। ওকে, আমরা এতটুকু বুঝতে পেরেছি। এখন দ্রবণের পিএইচ নির্ণয় করব কিভাবে? পিএইচ নির্ণয় করার কাজ কি? প্রথমে অবশিষ্ট অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করব? আমরা জানি ঘনমাত্রা ইকুয়াল টু মোল সংখ্যা বাই আয়তন। তাহলে এখন মোল সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 0.0475। এখন আয়তনটা কি? দ্রবণের আয়তন। তো দ্রবণের আয়তনটা আমরা দেখতে পাচ্ছি, আমি দ্রবণটা নিয়েছিলাম কতটুকু? 100 ml আর 200 ml। তো দুইটা বিক্রিয়া করে কি লবণ আর পানি করছে, তাই সেই পুরো দ্রবণের মধ্যে এই মোল সংখ্যাটা আছে। তাহলে সেটা কি হবে? 200 যোগ 100 যোগ করলে আসতেছে 300। আমরা যদি ভাগ করি ভ্যালুটা আসবে 0.158 মোলার। অবশ্যই এটা লিটারে নিতে হবে, সেজন্য 1000 দিয়ে ভাগ করে নিতে হবে। ভ্যালুটা এত আসে। ক্লিয়ার? এত মোলার ঘনমাত্রা। তাহলে আমি মনে হয় এতটুকু বুঝতে পেরেছি, তাই না? ক্লিয়ার তো নাকি? অবশিষ্ট দ্রবণ অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয় করতে আমাকে এই কাজটাই করতে হয়। কি করব? আমরা মোল সংখ্যা বাই আয়তন নিব। আয়তন বলতে মোট আয়তন যোগ করার পর যেটা আসবে সেটা। তাহলে এখন আমরা কি করব? আমাদের এখানে একটু ভুল হয়, সেই ভুলটা একটু করি। সালফিউরিককে ভাঙলে 2টা H+ আর একটা সালফেট আয়ন পাওয়া যায়। তাহলে এটা হলো 0.158। তাহলে এটা কত? 2 × 0.158। ওকে, তাহলে এটা যদি হয় তার ঘনমাত্রা, তাহলে পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ H+। কত হবে? মাইনাস লগ 2 × 0.158 যোগ করো, গুণ করো, তাহলে দেখবা আসবে 0.499। এটা কোনো পিএইচের কোনো একক নেই, সো ভ্যালুটা এই পর্যন্ত আসবে। সো আমরা মনে হয় অঙ্কটা বুঝতে পেরেছি। আমি একটা অঙ্ক একটু টাইম নিয়ে করাচ্ছি যাতে তোমাদের প্রবলেম না হয়, যাতে আমরা অল্প অল্প করে সামনের দিকে আগাতে পারি। ওকে, বুঝতে পেরেছি? কোনো সমস্যা হওয়ার কথা না। ক্লিয়ার? এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। আমাদের সমস্যাটা হবে এই লাইনটাই শুধুমাত্র সমস্যা হবে, যে কোনটাকে আমি ডান দিকে লিখব। আমাদের একটু অ্যাজাম্পশন করতে হবে যে কোনটা অতিরিক্ত থাকে সেইটা আমরা ডান দিকে লিখব, এবং বাকি অংশটা বাম দিকে লিখব। বাম দিকে লিখে আমরা ভ্যালুটা বের করব। ওকে, আমরা এইরকম আরেকটা অঙ্ক করি। দেখো কোশ্চেনটা একটু। 50 ml সেমিমোলার HCl এবং 100 ml ডেসিমোলার সোডিয়াম হাইড্রোক্সাইডকে মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি ও পিএইচ কত? একদম সহজ কথা। সেমিমোলার মানে কি আর ডেসিমোলার মানে কি এটা আমাদের জানা থাকতে হবে। সেমিমোলার মানে কি? ডেসিমোলার মানে 0.1 আর সেমিমোলার মানে 0.5। এটা তো বুঝছি, মনে আছে তো, আমি তো লিখে দিয়েছিলাম। তাহলে এই অঙ্কটা করার জন্য আমার যা যা দরকার সেটা আমরা করে ফেলি। ওকে, আমরা প্রথম যে কাজটা করব সেটা হলো 3 নম্বর অঙ্ক। আমরা
অ্যাসিড HCl এর মোল সংখ্যা Na ইকুয়াল টু কী হবে VA ইন্টু SA। VA কত 50 ml, তো 50/1000 ইন্টু তার ঘনমাত্রা হবে সেমিমোলার, তার 0.5। ওকে, তাহলে আমরা এটা গুণ যদি করি 0.025 মোল। ঠিক একইভাবে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা আমরা বের করি। মোল সংখ্যা NB ইকুয়াল টু VB ইন্টু SB। VBর ভ্যালু দেওয়া আছে 100 ml, 100 এখানে কিন্তু 1000 হবে, 1000 ইন্টু SB বলছে ডেসিমোলার মানে 0.1 মোলার। তাহলে এটা গুণ করলে আসবে 0.01 মোল। তাহলে আমরা যদি বিক্রিয়া করি দেখতে পাবো HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে কি হবে, সোডিয়াম ক্লোরাইড আমরা বিক্রিয়া করলে এটা পাবো। তো দেখতে পাচ্ছি এটা 1 মোল, এটা 1 মোলের সাথে বিক্রিয়া করে। এখন একটু যদি আমি তোমাকে বলেছি, প্রথম অঙ্কটা করার সময় বলেছি, আমি এখান থেকে দেখে বুঝতে হবে কোনটা বেশি আছে। দেখো 0.025 মোল আর 0.01 মোল, তাহলে এটা অবশ্যই বেশি, 0.02 আর 0.01 এটা বেশি আছে। যেটা বেশি থাকবে সেটাকে আমি ডান দিকে লিখবো। তো আমি লিখে ফেলি যে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 1 মোল HCl এর সাথে। সুতরাং 0.01 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 0.01 মোল HCl এর সাথে। এতটুকু মনে হয় কোনো প্রবলেম নেই বুঝতে, তাই না? তো অতিরিক্ত বা অবশিষ্ট অতিরিক্ত HCl এর পরিমাণ কত হবে 0.025 মাইনাস 0.01 বিয়োগ করলে আসবে 0.024 মোল। তাহলে ঘনমাত্রা কী হবে, ঘনমাত্রা আমরা জানি S equal to N/V। তো N কত 0.024/V। V মানে কি দুইটা আয়তন যোগ করব, দুইটা আয়তন যোগ করলে 150 ml হবে, 150 ml মানে 0.15 আয়তন V ইকুয়াল টু V1 প্লাস V2। তাহলে কত আসতেছে 50 যোগ 100 যোগ করলে 150 হয়, 150 ml, 150 ml মানে 0.15 লিটার। আমরা মনে হয় এতটুকু বুঝতে পারছি। তো এটা যদি ভাগ করি, ভাগ করলে আসবে আচ্ছা আমাদের এখানে একটু ভুল হয়েছে, যে বিয়োগফলটা হবে 0.015, আমরা 24 লিখছি, এটা 15 হবে, তাহলে তো সমস্যা 0.015। এটা যে ভাগ করি আসবে 0.1 মোলার। আমরা তখন ক্যালকুলেশনটা একটু ভুল করেছি, এত মোলার। সো pH ইকুয়াল টু মাইনাস লগ H প্লাস, তাহলে কত আসে মাইনাস লগ 0.1, ভ্যালুটা করলে আসবে 1। ওকে, আমি এই অঙ্কগুলো এই নিয়মে করতে বলবো, কারণ এই একটা নিয়মে তুমি মোটামুটি সব অঙ্ক মিলাতে পারবে। ওকে, সো আজকে ক্লাসটা 3টা অঙ্ক করলাম, 3টা অঙ্ক তোমাদের বেসিকগুলো নিয়ে আলোচনা করলাম। আরও কিছু নেক্সট ক্লাসে আরও কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব, যাতে প্রবলেমগুলো না থাকে, প্রবলেমগুলো আরও বেশি সলভ হয়ে যায়। আমি দেখি যদি পারি আজকে একটা SW দিব, কমেন্ট বক্সে যাবে। যদি তোমরা ক্লাস করার পর আমি যদি দেখি যে এখান থেকে SW দেওয়া সম্ভব তাহলেই দিব, না হলে দিব না। যদি তোমরা কমেন্ট বক্সে SW পাও তাহলে করবা, আর যদি না পাও তাহলে কোশ্চেন করার দরকার নেই, স্যার SW দিবেন কিনা। ওকে ওকে, সবাইকে ধন্যবাদ। অঙ্কগুলো বোঝার চেষ্টা করবে, অঙ্কগুলো মাথায় নেওয়ার চেষ্টা করবে, স্যার এখানে কি বলছে আর কীভাবে অঙ্কগুলো করতে হয়। সবাইকে ধন্যবাদ।